আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 7 দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় শুরু হবে আলোচনা। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। ডাকসু নির্বাচনে বাধা নেই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অচলাবস্থায় এখনো কাটেনি। 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। দখল দূষণে বেহাল দশা বগুড়ার ঐতিহ্যবাহী পাঠাকাটা খালের। খাল পুনরুদ্ধার করে হারানো রূপ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। এবং মাদারীপুরে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা। কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় লাভ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেলে 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি। এসব নিয়ে বৈঠকে নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। এর ফলে ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর ঘণ্টাখানেক আগে রুল জারির পাশাপাশি ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উৎসবের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে হাইকোর্ট থেকে এলো নির্বাচন স্থগিতের খবর। মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার রিট করেন অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। রিটকারীর আইনজীবী শুনানিতে বলেন, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 28 জনের প্রার্থিতা বাতিল করা হলেও ফরহাদের প্রার্থিতা বাতিল করেনি নির্বাচনী ট্রাইব্যুনাল। যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রিট বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকা স্থগিত করে হাইকোর্ট। একই সাথে রিটকারীকে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়। আবেদনটি 21 অক্টোবরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন উচ্চ আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। এর ঘণ্টাখানেকের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেন চেম্বার আদালত। বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। মঙ্গলবার আপিল বিভাগের শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িয়ে অবান্তর কথা বলে বিতর্ক উস্কে না দিয়ে প্রার্থীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমদ। রাতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, এখানে বাধা আসবেই। অংশীজনদের সাথে বিস্তারিত কথা বলে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট স্থগিতের রায় স্থগিত হয়েছে, ফলে ভোট নির্দিষ্ট সময় হবে। ডাকসুর এই পদযাত্রা আমাদের এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার। অবান্তর কথাবার্তা বলা যাবে না। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের যারা ভোটার আছে, ধৈর্যের সাথে সহনশীলতার সাথে মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগোতে হবে। রাষ্ট্রপতির সাথে সেনা প্রধান ও প্রধান বিচারপতির বৈঠক ঘিরে তত্ত্বাবধায়ক সরকার কিংবা জরুরি অবস্থা জারি যে আলোচনা চলছে তাকে গুজব বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি বলেন, এসব বৈঠক রুটিন ওয়ার্ক, এতে বিচলিত হবার কিছু নেই। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। নির্বাচন আমরা সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে, এখানে পেছানোর কোনো সুযোগ নাই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সাম্প্রতিক চীন সফর ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। এ সময় বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন ড ইউনূস। একই সাথে বাহিনীর মধ্যে দৃঢ় কমান্ড কাঠামো এবং জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময়ে সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর জোর দেন তিনি। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান চলমান গুজবে কান না দেওয়ার। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর অভ্যন্তরে চলমান উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনও কাটেনি। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর ছাত্রীরা অনেকেই চলে গেলেও ছাত্ররা হল ছাড়েনি। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। বাকিরবি ক্যাম্পাসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের 6 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বেহাল দশা বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পাঠাকাটা খালের। 4 দশক ধরে স্থানীয়দের কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখা খালটি পুনরুদ্ধারের আহ্বান স্থানীয় সহ সচেতন মহলের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিতে বিপ্লব আনার নানা উদ্যোগের অংশ হিসেবে 1981 সালে বগুড়ার গাবতলী উপজেলার নারুমালা ইউনিয়নে খনন করা হয় পাঠাকাটা খাল। কৈচার বিল থেকে ইছামতি নদী পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ খালটি খননের ফলে শুষ্ক মৌসুমে বোরো ধান চাষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এছাড়া সারা বছর পানি থাকার কারণে খালটি কেন্দ্র করে মাছ ধরা সহ জীবিকার নানা ক্ষেত্র তৈরি হয়েছিল। তখন পানি থাকছে, পানি দিয়ে আমরা পানি ব্যবহার করছি, আমরা ফসল আদি করছি, এই সমস্ত সুবিধা পাইছি আমরা। হ্যাঁ, মাছ মারা হচ্ছে, তখন প্রচুর মাছ আছে। তখন খাল খননটা যদি ঠিক মতো থাকতো, আগে আমরা মনে করি অনেক সুবিধা পাইছি, বর্তমানে এখন কোনো সুবিধা পাচ্ছি না। তবে প্রভাবশালীদের দখল আর দূষণে বর্তমানে খালটি মৃতপ্রায়। এর ওপর নির্মিত সেতুটিও জরাজীর্ণ হয়ে পড়েছে।
যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। খালটা সম্পূর্ণভাবে আপনার পাবলিকের দখলে গেছে, তারা চতুর্দিক থেকে আটে ওই খালের পানি নিষ্কাশনের খুব সমস্যা। পুনরায় যাতে অতি তাড়াতাড়ি খনন হলে এই গাবতলীবাসীর কৃষকের জন্য সবচেয়ে বেশি লাভ হবে। খালটি খননে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। খালটি আমরা খননের জন্য এবার প্রস্তাব করেছি, আমরা ব্যয় ধরেছি 88 লক্ষ টাকা। এই বাজেটটা পেলে আমরা এবারই খনন করে দেব। আমরা মনে করি এটা ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ভবিষ্যতে আমরা আমাদের পানিটাকে ব্যবহার করে কৃষিকে আবার সেই আগের জায়গায় নিয়ে যেতে পারবো। খালটি দ্রুত সংস্কারের দাবি জানালেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। আমরা কিন্তু এই বড় মৌসুমে যে বাংলাদেশে কোনো ধান উৎপন্ন হয় সেটা কিন্তু কোনো রকম ভাবে জনপ্রিয়তার জায়গা ছিল না। আজকে সেটি কিন্তু বাংলাদেশের প্রধানতম ধান উৎপন্ন করার মৌসুম, সেটির সূচনাকারী কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পাচাকাটা খালটি খনন করে এর হারানো রূপ ফিরিয়ে আনার দাবি বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাদারীপুরে মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কাজ। মৌসুমের শুরুতে প্রবল বৃষ্টির কারণে বীজতলা নষ্ট হয়ে যায়। পরে আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসে স্থানীয় কৃষি বিভাগ। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কৃষকরা। বীজতলা থেকে হালি চারা সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপণ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় হাড় ভাঙা পরিশ্রম করছেন তারা। মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু বীজতলা নষ্ট হয়। এছাড়া নিচু জমিতে এখনো পানি থাকায় কৃষকের ধান রোপণে দেরি হচ্ছে। এদিকে সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বাড়ায় ধান চাষ করে লাভ হবে কিনা এ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ থেকে কোনো আমি বীজ বপন পাই নাই। এর আগে আমার বীজ নষ্ট হয়ে গেছে 2 বিঘার মতন। আমি নতুন বীজ কিনে আবার আমার জমিতে রোপণ করছি। পানি যে কায়দা আছে এই কায়দা যদি থায়াতে আশা করা যায় ফলন ভালো হইব। 2 বিঘা মধ্যে ধান লাগাইছি, নিজে বীজ ফলাইয়া নিজে করছি। কৃষি বিভাগ থেকে পাইছিলাম 5 কেজি ধান পাইছিলাম, আর লেগে ওই 15 কেজি সার পাইছিলাম। তবে কৃষকের ধান উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য পরামর্শ সহ নানা সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সার্বিকভাবে এবার ভালো ফলন হবে বলে আশা তাদের। আমন ধান যাতে তারা নির্বিঘ্নে চাষ করতে পারে সেজন্য তাদেরকে যে কারিগরি জ্ঞান, যে পরামর্শ সেটা আমরা দিয়ে আসছি এবং কৃষক আমাদের কথা শুনে তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, আমরা তাদের পাশে আছি। এবছর মাদারীপুরের 5টি উপজেলায় 22,622 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ ভূমিধসে সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সুদান লিবারেশন মুভমেন্ট সেনাবাহিনী জানিয়েছে এতে ওই গ্রামের 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে ওই গ্রামের একজন মানুষ বেঁচে আছেন। ভারী বৃষ্টিপাতের পর সেখানে ভূমিধসের ঘটনা ঘটে। সুদান লিবারেশন মুভমেন্ট ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে মরদেহগুলো উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে 2 বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। কারণে অনেক মানুষ ওই দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। এবারে খেলার খবর। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে নেদারল্যান্ডসকে 9 উইকেটে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। তাতে 1 ম্যাচ হাতে রেখে নিশ্চিত করল লাল সবুজের দল। ডাচদের দেওয়া 104 রানের টার্গেট 1 উইকেট হারিয়ে 41 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে বাংলাদেশ। পরাগারমানের রিপোর্ট। সিরিজের টার্গেট মাত্র 104 রান। এত কম রানের টার্গেটে বাংলাদেশ কখনো হারেনি, এবারও হারল না। 1 ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা। তাতে এশিয়া কাপ খেলার আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছে লিটন দাসের দল।
বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম যেন পড়তে চাইছিলেন উইকেটের ভাষা। প্রথম ওভারে 1 রান নিলেও পরের ওভারে 13 রান তুলে পুষিয়ে দেওয়ার চেষ্টা তাদের। দলের 40 রানে সাজঘরে ফেরেন 21 বলে 23 রান করা ইমন। স্বাগতিকদের জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন লিটন দাস ও তানজিদ হাসান দলের স্কোরে 64 রান যোগ করে। 40 বলে 2-6 আর 4 বাউন্ডারিতে 54 রানে অপরাজিত থাকেন তানজিদ, আর লিটন অপরাজিত থাকেন 18 রানে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের বোকা বানাতে থাকেন দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের বোলাররা। একাদশে সুযোগ পেয়ে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ওডাউড এবং তৃতীয় বলে তেজা নিদামানুরুকে সাজঘরে ফেরত পাঠান নাসুম আহমেদ। শেষ দিকে হাল ধরেন আরিয়ান দত্ত। 24 বলে 30 রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। 21 রানে 3 উইকেট শিকার করেন নাসুম আহমেদ। 2টি করে উইকেট পান মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। পরাগ আরমান, এটিএন বাংলা। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচটিও জিতে আসন্ন এশিয়া কাপে আগে নিজেদের মনোবল বাড়াতে চায় বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় টি-20 জিতে সিরিজ নিশ্চিতের পর এমনটা বলেন ম্যাচ সেরা তানজিদ হাসান তামিম। টস জিতে আগে ব্যাট করার সুযোগ পেলেও তা কাজে না লাগানোর কারণ হিসেবে তামিম বলেন সিরিজ জেতাটাই তাদের কাছে মূল লক্ষ্য ছিল। শেষ টি-20তে কাল মুখোমুখি হবে দুদল। সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ। এখানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নাই। এখানে সব টিমের সমান টি-20তে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে। তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে, কারণ সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াস আমরা ভালো খেলতেছি, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 7 দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বিকেল 5টায় শুরু হবে আলোচনা। হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। ডাকসু নির্বাচনে বাধা নেই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনো কাটেনি। 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। দখল দূষণে বেহাল দশা বগুড়ার ঐতিহ্যবাহী পাঠাকাটা খালের। খাল পুনরুদ্ধার করে হারানো রূপ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। এবং মাদারীপুরে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা। কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় লাভ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।